হরমুজ প্রণালীতে আটকা চালান ক্রুড অয়েল সংকটে বন্ধের শঙ্কায় ইস্টার্ন রিফাইনারি। এপ্রিলের মাঝামাঝি আসবে 1 লাখ টন পরিশোধিত জ্বালানির সরবরাহ নিশ্চিতে জোর। জ্বালানি সাশ্রয় আজ থেকে নতুন সময়সীমায় চলছে অফিস। ব্যাংকে লেনদেন 3টা পর্যন্ত আধা ঘন্টা কমল শেয়ার বাজারের কার্যক্রম। আওতার বাইরে জরুরি পরিষেবা। ঋণের কিস্তির মেয়াদ শুরু হলেও চালু হয়নি শাহজালালের 3য় টার্মিনাল। দায়িত্ব দিতে জাপানের সঙ্গে আলোচনা, লাভজনক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস, ওপেন টেন্ডারের পরামর্শ। এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। পর্যালোচনা জানাতে এনইসি সম্মেলন কক্ষে চলছে বৈঠক। উত্তরণ পেছাতে চায় বাংলাদেশ। এবং মৌলভীবাজারে চা বাগানে আশীর্বাদ হয়ে এসেছে আগাম বৃষ্টি। গাছে আসতে শুরু করেছে কচি পাতা, বাম্পার ফলনের আশা। বাগানে বাড়তি পরিচর্যার পরামর্শ টি অ্যাসোসিয়েশনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই অন্য খবর। নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হামের বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। সরকারিভাবে ভেন্টিলেটর মানে যেটা দিয়ে বাচ্চাকে মানে ওই মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, লাং কনজেস্টেড হয়ে যায়, লাঙে বাতাস ঢুকানি কঠিন হয়, অক্সিজেন টানতে পারে না, সেই কারণে ভেন্টিলেটর নামক মেশিনটার দরকার হয়। সরকারিভাবে সেটা কিনা একটু সময় ব্যাপার, যেই কারণে আমরা প্রাইভেট এন্টারপ্রেনিয়রদের কাছ থেকে অনেকগুলি ভেন্টিলেটর পেয়েছি। সরবরাহ করেও আমাদের হাতে এখনো স্টক আছে, আল্লাহর রহমতে আমরা ফেস করে যাচ্ছি। আমরা দেখুন আমাদের কাছে এই ভ্যাকসিন নেই। 604 কোটি টাকা করোনাকালীন অব্যয়িত টাকা ভ্যাকসিন কেনার জন্য মিস আমাদের ফ্লাওয়ার ফুল লাইক ফ্লাওয়ার, হ্যাঁ, ওনাকে অনুরোধ করেছি, ওনারা প্রস্তুতি নিচ্ছেন আমাদেরকে এই মিজেলসের ভ্যাকসিন দেওয়ার জন্য। কিন্তু অবস্থা আরও যখন খারাপ হয়ে গেল, শি কেম ফরওয়ার্ড। গ্যাবি নামক একটা সংস্থার কাছে 2,19,00,000 ডোজের এই ভ্যাকসিনটা আছে। আমরা তখন রাতারাতি চিন্তা করলাম আমাদের টাকায় যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে, সেইটা পাওয়ার আগে এটা দিয়ে আমরা স্টার্ট করি। ইউনিসেফের ভ্যাকসিনটা পাইলে এটা তাদেরকে ফেরত দিব, বাকি যেটা থাকবে আমরা কন্টিনিউ করে যাব, বছর ধরে আমরা সবাইকে কভার করব। এই তড়িৎ সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। 5টি স্থানে আমরা নিজেরা থেকে করতেছি। এখানে আমি এবং ডিজি সাহেব আসলাম, কক্সবাজারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, জয়দেবপুরে আমার স্বাস্থ্য, গাজীপুরের স্বাস্থ্য প্রতিমন্ত্রী গিয়েছেন, আমাদের পাবনাতে গেছেন কে, সচিব সাহেব পাবনাতে গিয়েছেন। প্রতিদিন এই কাজটা আমাদের চলবে। আমরা কাদেরকে দিচ্ছি? 6 মাস থেকে 59 মাস, 5 বছরের নিচে। তার কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ সমন্বয়ে পরীক্ষা করা হয়েছে, 82% রোগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে 6 মাসের উপরে ম্যাক্সিমাম। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করব টিকা দিয়ে। তারপরে আমরা বাকি গ্রুপটাকে কভার করব ইনশাল্লাহ। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। এর মধ্যে কিছু প্রবলেম ছিল, আমরা সেই প্রবলেমগুলি আমরা মিট আপ করেছি। আমরা যাদেরকে টিকা দেওয়া হচ্ছে যারা অসুস্থ না, তাদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুলও খাইয়ে দিচ্ছি না। আমি টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এখন সরাসরি ছিলাম ঢাকার নবাবগঞ্জে। ফিরছি বাণিজ্য সংবাদে। হরমুজ প্রণালীতে আটকা অপরিশোধিত জ্বালানি তেলের 3টি চালান, ফলে কাঁচামালের অভাবে বন্ধ হওয়ার শঙ্কায় দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। তবে জ্বালানি বিভাগ বলছে এপ্রিলের মাঝামাঝি বিকল্প রুটে দেশে আসছে 1 লাখ টন অপরিশোধিত তেল। এছাড়া পরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিতে থাকায়
সংকটের ঝুঁকি নেই। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে যেখান থেকে বছরে মিলে প্রায় 15 লাখ মেট্রিক টন জ্বালানি তেল। তবে ইরান যুদ্ধের ধাক্কা এসে পড়েছে রাষ্ট্রীয় এ তেল পরিশোধনাগারে। জ্বালানি বিভাগের তথ্য মতে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী পেরিয়ে দেশে আসতে পারেনি অপরিশোধিত তেলের কোনো জাহাজ। কৌশলগত এ জলপথে বর্তমানে আটকা 3টি চালান। ফলে কাঁচামাল সংকটে ইস্টার্ন রিফাইনারি। মার্চ মাস শেষে মজুদ নেমে এসেছে 30,000 মেট্রিক টনে। পূর্ণ সক্ষমতায় চালালে যা দিয়ে বড়জোর সপ্তাহখানেক সচল রাখা যাবে রিফাইনারি। এই মাসের সেকেন্ড উইক থেকে ইয়ারএলের কাঁচামালের একটা গ্যাপ হবে, সেটা হয়তো 10-12 দিনের জন্য গ্যাপটা হবে। জ্বালানি বিভাগ বলছে বিকল্প রুটে 18 এপ্রিল দেশে আসতে পারে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল। তবে জাহাজ আসার পরও গভীর সমুদ্র থেকে খালাস কার্যক্রম শেষে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাতে সময় লাগবে দিন 10। এটা আসবে তো ওই উৎস থেকে, কিন্তু ভিন্ন বন্দর ব্যবহার করে আসবে, সেজন্য হয়তো কিছুটা বাড়তি পেমেন্ট দিতে হবে, বাট ওটা আমরা চেষ্টা করছি। আমরা যদি ওই শিপটা পেয়ে যাই তখন আর অসুবিধা হবে না আর কি। বিশেষজ্ঞরা মনে করেন সাময়িকভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও সংকট এড়ানো সম্ভব। সেক্ষেত্রে ডিজেল অক্টেনের মতো পরিশোধিত তেলের আমদানি নিশ্চিত রাখতে হবে। ইস্টার্ন রিফাইনারি আমাদের শুধু 15%-এর মতো সাপ্লাই দেয়, তো ওইটা ওই সেন্সে কোনো বড় কিছু না। বাট এই অবস্থায় আমাদের ইস্টার্ন রিফাইনারিতে যতটুকুই আমরা পাই এটা খুবই ভালো। কিন্তু কথা হচ্ছে ইস্টার্ন রিফাইনারির উপরে শুধু একমাত্র আমাদের এখন ভরসা করলে চলবে না, আমাদেরকে এই যে রিফাইন প্রোডাক্টটা উপরেই চিন্তা করতে হবে, এবং রিফাইন প্রোডাক্টটা যতগুলা সোর্স থেকে আমরা আনতে পারি ওইভাবে চিন্তা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সংকটে কার্যকর করতে হবে সাশ্রয়ী নীতি। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সাশ্রয় আজ থেকে নতুন সময়সীমা চললে সরকারি বেসরকারি অফিস। এ বিষয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার প্রসূর আশিস ও ব্যাংকিং কার্যক্রম খবর জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সেলিয়া সুলতানা। প্রথমে যাচ্ছি শুরুতে প্রসূর আশিসের কাছে। দেখুন, আমরা যারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করছি, কয়েকদিন ধরেই দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভীষণ ব্যস্ত সময় পার করছেন। অন্য দিনের মতো আজও কিন্তু তিনি 9:30টার দিকে সচিবালয়ে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পরেই মন্ত্রিপরিষদ বিভাগে আসার পরেই বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি ব্যস্ত রয়েছেন। আমরা যেটা তার নির্ধারিত যে কর্মসূচি সেটা দেখে যেটা জানতে পেরেছি যে সকালেই প্রবাসী কল্যাণ বিষয়ে একটি কমিটি রয়েছে, সেই কমিটির সাথে তিনি বৈঠক করছেন। আমি যদি একটু বলি যে মধ্যপ্রাচ্য যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের যে মধ্যপ্রাচ্য নির্ভর যে শ্রম বাজার, সেই বাজারে কিন্তু সংকট দেখা দিয়েছে। আমাদের শ্রমিকরা সেখানে যেতে পারছে না এবং যারা গিয়েছেন তারা অনেকে চাকরি হারাচ্ছেন। সেই কারণে পরপর বেশ কয়েকটি মিটিং হলো। আজকেও একটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে যেখানে প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা অংশ নিয়েছেন। সেখানে হয়তো আলোচনা হবে যে কী করে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করা যায় এই মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে। তো এটা তো আছে। আমি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে থেকে কিন্তু জ্বালানি সাশ্রয়ের কারণে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, সেই জ্বালানি সাশ্রয়ের কারণে কিন্তু অফিসের সময়সূচি 1 ঘন্টা কমিয়ে বিকাল 4টা পর্যন্ত করা হয়েছে। তো আমরা লক্ষ্য করেছি সচিবালয় সকাল 9টা থেকেই মূলত কর্মতৎপরতা শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত আজকের এই অফিস চলবে। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও বেশ কয়েকটি প্রোগ্রাম আছে। আমরা লক্ষ্য করব যে জ্বালানি সাশ্রয়ে আরও কী নির্দেশনা আসে। আমরা দেখেছি যে 30% জ্বালানি সাশ্রয়ের জন্য একটি নির্দেশনা এসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে সেই ব্যাপারে আজকে একটি নির্দেশনা আসবে, সেটা আমরা জানতে পেরেছি, হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। তো এই জ্বালানি সাশ্রয়ের জন্য কি সিদ্ধান্ত আসে, স্কুলগুলো অনলাইনে হবে কিনা সেই নির্দেশনা পেলে হয়তো আমরা জানিয়ে দিতে পারবো এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে জানবো যে এই মুহূর্তে এই জ্বালানি সাশ্রয়ের প্রেক্ষিতেই মূলত যে ব্যাংক খাতগুলোর কী অবস্থা এবং সেখানে অফিসগুলোর কী অবস্থা, এই ব্যাংক খাতের সার্বিক বিষয়গুলো জানাবেন আমাদের সহকর্মী সেলিয়া রয়েছেন ব্যাংক পাড়াতে, সেখান থেকে যুক্ত হবেন সেলিয়া।
যদি বলতে হয় নতুন যে কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে এবং বিশেষ করে ব্যাংকের কর্ম যে সূচি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল, সে অনুযায়ী কিন্তু আজকে যে ব্যাংকের কার্যক্রম ব্যাংক সেবা সেটি শুরু হয়েছে এবং সকাল 10টায় শুরু হওয়ার পর এটি বিকেল 5টা পর্যন্ত চলবে নতুন কর্মসূচি অনুযায়ী। এবং কর্মঘণ্টারও যেমন পরিবর্তন এসেছে, আমরা দেখছি যে সকাল থেকে 10টা থেকেই কিন্তু যেহেতু গ্রাহকদের সাথে লেনদেনের বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে বেশিরভাগ গ্রাহকই যেহেতু অল্প সময়ের মধ্যে তাদেরকে লেনদেন সম্পন্ন করতে হবে, তারা কিন্তু সকাল সকালেই প্রায় চলে এসেছেন এবং প্রায় প্রতিটি কাউন্টারে কিন্তু একরকম ভিড় আমরা দেখতে পাচ্ছি। যেহেতু জ্বালানি সাশ্রয় এবং পৃচ্ছতা সাধনের যে এক ধরনের বিষয় রয়েছে বিশেষ করে এই মুহূর্তে, সেই জায়গাটিতে কেন্দ্র করে অন্যান্য যে অফিস আদালত সেই জায়গার সময়ের সাথেই কিন্তু ব্যাংকগুলোর কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে এবং কর্মসূচি কিভাবে কার্যদিবস চলবে সে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ব্যাংকের 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে, 3টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করার সুযোগ পাবেন। এবং অন্যদিকে যে বিশেষ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে বন্দর এবং পোর্টগুলো যে রয়েছে, বিশেষ করে সমুদ্র স্থল এবং বিমানবন্দরের যে শাখা উপশাখায় এবং এটিএম বুথগুলো রয়েছে সেগুলো 24 ঘন্টা খোলা রাখার কিন্তু নির্দেশনা রয়েছে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে ব্যাংকের কর্মসূচি যে সে বিষয়টি থাকবে না এবং 7 দিনই যেন সাধারণ মানুষ সাধারণ গ্রাহকরা লেনদেন করতে পারেন, বিশেষ করে এটিএম বুথ থেকে যেন টাকা তুলতে পারেন, সে পর্যাপ্ত টাকা রাখার যেমন নির্দেশনা রয়েছে, ঠিক একইভাবে ক্যাশলেসে যে বিশেষ করে ডিজিটাল লেনদেনে কিন্তু উদ্বুদ্ধ করছে। অর্থাৎ আপনার এমএফএসে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যারা দিয়ে থাকেন, বিকাশ, নগদ, রকেট, সেখানে লেনদেন এবং অন্যান্য যে লেনদেনগুলো আছে ডিজিটাল ট্রানজ্যাকশন, সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলমান থাকবে। তবে এই যে অন্যান্য যে বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মোটামুটি মতিঝিলের যে ব্যাংকগুলো আছে প্রত্যেকটিতেই কিন্তু এই ধরনের সবচেয়ে বেশি আসছে যারা নগদায়ন করবেন বা চেক লেনদেন করবেন সেই জায়গাগুলোতে বেশিরভাগ যে সেবা গ্রাহকরা আসছেন। তবে এটি কতদিন চলমান থাকবে এই সময়সীমা সেটি যেমন একটি বিষয়। অন্যদিকে এলসি খোলা থেকে শুরু করে বিভিন্ন যে বৈদেশিক লেনদেনগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবেই চলমান থাকবে। রেমিটেন্স থেকে শুরু করে এলসি প্রবাহ বা এলসির যে নগদায়ন অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু স্বাভাবিক থাকবে বলে আমাদেরকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জ্বালানি সাশ্রয় অফিসের নতুন সময়সীমা জানতে এখন সরাসরি ছিলাম সচিবালয়ে ব্যাংকপাড়ায়। সরকারের শত আশ্বাসেও ফিলিং স্টেশনে চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছে না চালকরা। এই মুহূর্তে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। 3 ঘন্টা 5 ঘন্টা আবার কখনো গভীর রাত পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে তেল সংগ্রহের এই লড়াই টানা প্রায় 2 সপ্তাহ ধরেই আমরা দেখছিলাম এবং যখনই কোনো ফিলিং স্টেশনে তেল দেওয়ার খবর মিলছে সেখানে কিন্তু উপচে পড়ছে এই বাইকারদের লাইন এবং স্বাভাবিকভাবে আমরা দেখছি যে যারা তেল সংগ্রহ করছেন তাদের দিক থেকে এখানে পরদিন আবার তেল নেওয়ার একটি প্রবণতা, আবারও বিভিন্ন ফিলিং স্টেশনে যাচ্ছেন এবং এক্ষেত্রে আসলে আমরা যে অভিযোগগুলো বরাবরই পাচ্ছি তা হলো যে ফিলিং স্টেশনগুলোতে যারা তেল সংগ্রহ করছেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই তেলগুলো তারা আবার বিভিন্নভাবে কিন্তু সরবরাহ করার কারণে আসলে একটা কৃত্রিম সংকটের যে ধাপ সেটা কিন্তু প্রকট হয়ে উঠেছে এবং প্রতিনিয়তই এই প্রক্রিয়া চলমান রয়েছে। নওগাঁ জেলায় প্রায় 56টি ফিলিং স্টেশন রয়েছে। এই ফিলিং স্টেশনগুলো থেকে প্রতিদিনই রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করছেন এবং কোথাও 500 টাকা বা তারও অধিক ট্যাঙ্কি লোড করেও দেওয়া হচ্ছে। তারপরও এই যে সংকটের ধাপ এটি কিন্তু এক ধরনের আসলে চোরা কারবারির একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার অভিযোগ তোলা হচ্ছে এবং গ্রামের অসংখ্য ঘরে তেল মজুদের অভিযোগও আসছে এবং এই জায়গাগুলোতে মাঝে মধ্যে কিন্তু প্রশাসনের অভিযানে তেলের এই মজুদ প্রক্রিয়া উদ্ধারও আমরা দেখছিলাম। সব মিলিয়ে আসলে এই প্রক্রিয়াটি হঠাৎ করে এই যে তেলের যে সংকট, এই সংকটকে চলতি সপ্তাহে আরো এক দরবার বাড়িয়ে তুলেছে এবং এই মুহূর্তে তেলের যে বাজার ব্যবস্থাটা হলো যে এখানে আমরা দেখছিলাম জেলায় 56টি ফিলিং স্টেশনে 90,000 লিটার ডিজেলের চাহিদা, এর বিপরীতে যে তেল মিলছে এই তেলের জায়গাটা কিন্তু অনেক কম পাচ্ছে। এই কারণে সংকটটাও এখানে জানানো কথা বলছেন ফিলিং স্টেশন থেকে। আমরা তেলের আরো খবর জানবো। ঢাকায় রয়েছেন আজিম, জানাবেন সেখানকার বাজার তেলের সার্বিক খবর।
রাজধানীর আমি এই মুহূর্তে যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বিজয় সরণি ট্রাস্ট পাম্প। এখানে কিন্তু রাজধানীর সবথেকে বড় লাইন ধরে তেল নিতে হয়। এখানে যারা এই মুহূর্তে তেল নিচ্ছেন তারা কিন্তু 3 ঘন্টা 3.5 ঘন্টা বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করে ঠিক এই মুহূর্তে পাম্পে তারা আসতে পেরেছেন এবং তারা তেল নিচ্ছেন। এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে বাইকে 600 টাকার তেল দেওয়া হচ্ছে এবং যে প্রাইভেট কারগুলো এখানে তেল সংগ্রহের জন্য আসছেন তাদেরকে 2400 টাকার তেল অকটেন পেট্রোল সেগুলো সরবরাহ করা হচ্ছে এবং তারা বলছেন যে আসলে রাজধানীর বিভিন্ন পাম্পে গিয়ে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই এক একটি পাম্প বন্ধ ঘোষণা করা হচ্ছে এবং সেক্ষেত্রে তারা সেখানে গিয়েও তেল পাচ্ছেন না। অনেক সময় দীর্ঘ সময় অপেক্ষার পর যখন ঠিক পাম্পে চলে আসছেন তখন দেখছেন যে পাম্পটিতে তেল শেষ হয়ে গিয়েছে। সেই কারণে কিন্তু তারা সেই পাম্পগুলোতে অনেক সময় অপেক্ষা করেও তেল না পেয়ে এই পাম্পটিতে চলে আসছেন, কারণ এখানে কিন্তু সব সময় তেল সরবরাহ করা হয় একটি নির্ধারিত পরিমাণের তেল, যার ফলে এখানে দেখা যায় যে কয়েক ঘন্টা এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও কিন্তু তারা আসলে এখানেই অপেক্ষা করেন। এবং আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা অনেকে কিন্তু ভোর রাতে এসেছেন এবং ভোর রাতে এসে তেল নিয়ে তারা বের হয়েছেন এবং তারা বলছেন যে দীর্ঘ অপেক্ষার পর যে তেলের যে প্রাপ্তি সেটি যেমন আনন্দেরও আবার অন্যদিকে একটি ভোগান্তি। বলা চলে যে যতক্ষণ পর্যন্ত গাড়ি চলবে তার অনেকটা সময় ধরে কিন্তু লাইনে দাঁড়িয়ে তারপর তেল নিতে হচ্ছে এবং এই যে ভোগান্তি সেই জায়গা থেকে তারা বলছেন যে তেল সরবরাহের পরিমাণ যাতে আরও বাড়ানো হয় সেই দাবিটি কিন্তু বারবারই যারা তেল সংগ্রহ করছেন তারা করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর তেল পাম্প থেকে সর্বশেষ। জ্বালানি সরবরাহের সার্বিক খবর জানতে এখন সরাসরি ছিলাম ঢাকা ও নওগাঁয়। এবার বন্দর বাণিজ্যের খবর। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা জ্বালানি তেল খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে। এ মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর গত 35 দিন চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজ এসেছে অন্তত 43টি জাহাজ, এমনটি জানিয়েছে বন্দর সচিব রাফায়েত হামিম। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরে গত 31শে মার্চ থেকে আজকে পর্যন্ত 43টি জাহাজ অবস্থান নিয়ে এর মাঝে 37টি জাহাজ তেল এবং জ্বালানি খালাস করে চলে গেছে এবং আজকে গতকাল রাতে মালয়েশিয়া থেকে জ্বালানি তেলবাহী আরও একটি জাহাজ এসেছে যেটি বর্তমানে চট্টগ্রাম বন্দরে আলফা অ্যাঙ্কারেজে অবস্থান করছে। এই যে কসকো শিপিংয়ের যে জাহাজটি যেটি তেল খালাস করছে এই মুহূর্তে সেটি খালাস করে চলে যাবে, এখন এটার খালাস প্রক্রিয়া শেষ। এটি চলে যাওয়ার পরে মূলত এই ডলফিন যেটি 6 নম্বরে এসে অবস্থান নেবে নতুন জাহাজ, অর্থাৎ এই সেটি দিকেও তেল খালাস প্রক্রিয়া চলবে। অর্থাৎ যুদ্ধ যে পরিস্থিতি সেখানেও কিন্তু বাংলাদেশ একটি সক্ষমতা দেখেছে জ্বালানি তেল সংগ্রহ, যে আগে যে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, ওমান কিংবা সৌদি আরব, আরব আমিরাত থেকে তেল সংগ্রহ করতো, জ্বালানি সংগ্রহ করতো, এখন বিকল্প দেশ থেকে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে যে জাহাজটি এসে ভিড়বে সেটি মালয়েশিয়া থেকে এসেছে এবং সেটা এখন আলফা অ্যাঙ্কারেজে অবস্থান রয়েছে। তো বলা চলে গত 36 দিনে জাহাজ এসেছে 43টি, এর মাঝে 37টি জাহাজ তেল খালাস প্রক্রিয়া শেষ করেছে, এই 38 নম্বর জাহাজটিও তেল খালাস প্রক্রিয়া শেষ করে চলে যাচ্ছে। আর বাকি যে এলএনজি এলপিজি বাহী জাহাজগুলো রয়েছে সেগুলো বহির্নোঙরে অবস্থান দিয়ে জ্বালানি তেল খালাস করছে। শুধুমাত্র ডিজেল, অকটেন বা ফিনিশড অয়েল বা ফার্নেস অয়েল কিংবা যে লুব্রিকেন্ট যেগুলো আসে সেগুলি মাত্র এই ডলফিন জেটিতে খালাস করা হয়, আর বাকি যে এলপিজি এলএনজি বা গ্যাস অয়েল রয়েছে সেগুলি খালাস করা হয় বন্দরে বহির্নোঙরে। তো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে সে হলো জ্বালানিবাহী যেসব জাহাজ চট্টগ্রাম বন্দর আসছে অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই খালাস প্রক্রিয়া শেষ করা হচ্ছে এবং কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে তারাও চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আমদানি করা জ্বালানি তেল দ্রুত খালাস শেষ করে বাজারে পৌঁছে দেওয়া। তো বলা চলে সেই সর্বশেষ তথ্য সেটি হলো গত 36 দিনে এই যুদ্ধের মাঝেও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী 43টি জাহাজ এসেছে, 38 নম্বর জাহাজটি জ্বালানি খালাস প্রক্রিয়া শেষ করে চলে যাচ্ছে, আর একটু পরে মালয়েশিয়া থেকে আসা জাহাজটি ভিড়বে এবং আর বাকি জাহাজগুলো বহির্নোঙর অবস্থান নিয়ে এলপিজি এলএনজি খালাস করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল এই যুদ্ধ সংকটের মাঝেও বাংলাদেশ 43টি জাহাজ জ্বালানি সংগ্রহ করতে পেরেছে তার সর্বশেষ। জ্বালানি খালাসের তথ্য জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। সেই প্রতিবেদনের বিষয় তুলে ধরতে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত পরামর্শ সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে।
and the private sector deregulation, capital market deregulation, it's all in our program. So when you talk about the capacity building, please go to the BNP manifesto, you will find it all. And I can assure you, we are going to implement with time frame, nothing open-ended. And we have also given the time frame. So this is the answer for preparedness, for capacity building. I don't want to go too long. I think you have many speakers. So I would, of course, it's all about sustaining, it's all about readiness, and it's all about resilience. None of them exist under the current scenario. None of them exist. Under the graduation scenario, things will only go from bad to worse. It will go from bad to worse. So let's look a very serious look at it. And I asked, the reporter is here. I had a discussion with him this morning. The team, his delegation is here. Excellencies, the Secretary General is here. I think there's no reason for them to not to understand what's going on. So kindly speed up the matter. Let us wrap it up. Go for the future. এবারে জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেনের খবর। বিস্তারিত জানাতে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। আপনাদের একটু বলি যে ডিএসসির আজকের যে কার্যক্রম সেটি কিন্তু জ্বালানি সাশ্রয়ে যে নতুন অফিসিয়াল সময়ে কিন্তু যে কার্যক্রম শুরু হয়েছে সেটি কিন্তু শেষ হবে 1:55 মিনিটে। সেই ধারাবাহিকতা আজকে যদি বলি সেটি হচ্ছে যে সপ্তাহের প্রথম কার্যদিবস আমরা কিন্তু দেখছি যে 3টি সূচকেই কিন্তু নিম্নমুখী অবস্থায় অবস্থান করছে। 51 পয়েন্ট হারিয়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স, অবস্থান করছে 5168 পয়েন্টে। 7 পয়েন্ট কমেছে ডিএসসির সরিয়া সূচক, সেটি অবস্থান করছে 1052 পয়েন্টে। 17 পয়েন্ট কমেছে ডিএসসির বিশেষায়িত ডিএসসি 13 ইন্ডেক্স, সেটি কিন্তু অবস্থান করছে 1962 পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত 68,922টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি যে 197,34,34,00,000 টাকা। এছাড়া 44টি প্রতিষ্ঠানের শেয়ার দর ঊর্ধ্বমুখী রয়েছে, 317টি আমরা নিম্নমুখী দেখছি এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 23টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। তো সব মিলে যদি বলি যে শীর্ষ যে টপ 20 প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যদি আমরা বলি এশিয়াটিক ল্যাব শুরুতে রয়েছে টপ 20-র, 84 টাকা দরে সর্বোচ্চ অবস্থান করছে এখন পর্যন্ত। 84 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ, সর্বনিম্ন দেখছি আমরা 78 টাকা 70 পয়সা ছিল প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দর। অরিয়ন ইনফিউশন প্রতিষ্ঠানটিতে 332 টাকা 40 পয়সায় বর্তমান দর অবস্থান করছে, 340 টাকা ছিল সর্বোচ্চ। সেই তুলনায় বলা চলে যে প্রায় 8 টাকা কিন্তু কমে গেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দরের দাম। 329 টাকা 60 পয়সা ছিল সর্বনিম্ন এবং গত বৃহস্পতিবার কিন্তু আমরা শেয়ারের দেখছি যে 339 টাকা ছিল প্রতিটি শেয়ারের দর। সেই তুলনায় বলা হচ্ছে যে আজকে কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে। বাংলাদেশ বিএনআইসিএল প্রতিষ্ঠানটি 66 টাকা 10 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, যার সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 66 টাকা 50 পয়সা, সর্বনিম্ন দেখছি 62 টাকা 20 পয়সা। এছাড়া জনতা ইনফিউশন প্রতিষ্ঠানটি কিন্তু আমরা দেখছি যে 31 টাকা 90 পয়সার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ মূল্য দেখছি 32 টাকা 20 পয়সা, সর্বনিম্ন দেখছি 30 টাকা 90 পয়সা দূরে। সব কিছু মূল্যে বলা চলে যে নিম্নমুখী অবস্থানে কিন্তু বেশ কিছু দাম বেড়ে কিন্তু অবস্থান করছে নিম্নমুখী। এছাড়া এসিএম একমি প্রতিষ্ঠানটি 20 টাকা 90 পয়সা ধরে অবস্থান করছে, সর্বোচ্চ 21 টাকা 10 পয়সা ছিল, অর্থাৎ সেখানেও কিন্তু বলা চলে প্রতি শেয়ারের দর কমতি দিকে। তো সব মিলে বলা চলে যে বিনিয়োগকারীদের পুঁজি এবং সব কিছু মিলে আস্থা ফেরাতে কিন্তু বরাবরই কাজ চলছে এবং অফিসিয়াল ডিউরেশন যেহেতু কমে গেছে সেক্ষেত্রে কিন্তু আরেকটি সম্ভাবনা কিংবা ধাক্কা এরকম কিন্তু শঙ্কাও রয়েছে। তো এই ছিল সবশেষ ডিএসসির। 1000 কোটি টাকা ব্যয়ে বগুড়ায় 230 কিলোমিটার নদী পুনর্খনন ও তীর রক্ষা প্রকল্পের কাজ হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে করতোয়া, ইছামতি, গজারিয়া নদীতে আবারও পানির স্বাভাবিক প্রবাহ ফিরবে। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। একসময়ের করতোয়ার তীরে গড়ে উঠেছিল হাজারো বছরের পুরনো পুণ্ডনগর সভ্যতা। নদী কেন্দ্রিক গড়ে উঠেছিল এই অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবিকা। তবে দখলে দূষণের সে করতোয়া আজ বিলীন হওয়ার পথে।
বগুড়া নদী খনন ও তীর রক্ষায় বিগত সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে জেলার করতোয়া, ইছামতি ও গজরিয়া নদী পুনর্খনন ও তীর রক্ষার প্রকল্প হাতে নেয় সরকার। এটা একটা ড্রেনেজের চেয়েও করুণ অবস্থা চলে আসছে। করতোয়া নদী উন্নয়ন সিস্টেম প্রকল্পের আওতায় থাকছে পুনর্খনন, ভূমি অধিগ্রহণ, নদীটির সংরক্ষণ, স্লোপ প্রোটেকশন, নদীটির রক্ষা এবং বাঁধ নির্মাণ। প্রথমে নদীতে ফুল খনন হবে, এরপরে জাস্ট যেহেতু এখানে পানি ধরে রাখা একটা কনসেপ্ট আমরা নিয়েছি, যার জন্য আমরা 121টি হাম্প তৈরি করব। পরিবেশবাদীরা বলছেন করতোয়া নদী পুনর্খননের মধ্য দিয়ে এই অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন আসবে। করতোয়া নদী উন্নয়ন সিস্টেম প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1122 কোটি টাকা। করতোয়া নদী উন্নয়ন নামের এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতিতেও গতি ফিরবে, পাশাপাশি করতোয়া ফিরে আসবে তার আপন রূপে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আগাম বৃষ্টি মৌলভীবাজার চা শিল্পের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। চৈত্রের তাপদাহের পরিবর্তে সহনীয় তাপমাত্রায় প্রুনিং করা চা গাছে আসতে শুরু করেছে কচি পাতা। সংশ্লিষ্টরা বলছেন এমন আবহাওয়া থাকলে এবছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। শাওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। গেল 2 বছর অনাবৃষ্টি আর খরায় মৌলভীবাজারে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, যার বড় প্রভাব পড়ে দেশের মোট উৎপাদনের উপর। তবে চলতি বছর চৈত্রের তাপদাহের পরিবর্তে ফেব্রুয়ারি শেষ থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে বেশিরভাগ বাগানের প্রুনিং করা চা গাছে 1.5 থেকে 2 ইঞ্চি কচি পাতা গজিয়েছে। শ্রমিকরা বলছেন কচি পাতা 8 থেকে 10 ইঞ্চি হলে উত্তোলনের কাজ শুরু হবে। এমনকি কয়েকটি বাগানে প্রুনিং ছাড়া গাছ থেকে শ্রমিকরা পাতা উত্তোলন শুরু করেছেন। এই বছর তো মনে করো পানিটা আগরা নিয়ে চলে আইলো, বৃষ্টি আসার মাসে প্রচুর পাতা হয়ে যাবে, তখন আমাদের কোনো সমস্যা থাকে না। আগামী রাউন্ডে আমরা যদি পাতা পাই তো উত্তোলন বাড়বে। আবহাওয়া অফিস বলছে শুধু গত মার্চে মৌলভীবাজারে 186 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী মাসগুলোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিগত কয়েকদিন ধরেই এখানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী আরো কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী মাসে বা এপ্রিল মে মাসেও স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন এমন পরিস্থিতি থাকলে এবছর চায়ের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে গাছের পর্যাপ্ত পরিচর্যার পরামর্শ টি অ্যাসোসিয়েশনের। আগাম বৃষ্টিপাত হয় সার শিল্পের আশা করি ভালো একটা প্রোডাকশন আইব এবং সার উৎপাদনটা বাড়বো। উইডিসাইড, পেস্টিসাইড সবকিছুই আমরা যদি প্রপারলি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা উৎপাদনে আরেকটা রেকর্ড করতে পারবো। চা বোর্ডের তথ্য মতে চলতি বছর দেশে 10 কোটি 40 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। মার্কিন ডলার ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ফের কমতির দিকে স্বর্ণের দাম। একই কারণে নিম্নমুখী রূপা ও প্লাটিনাম কমেছে সিলিকনের দামও। ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর হামলা আরও তীব্র করার ঘোষণার পর ঊর্ধ্বমুখী মার্কিন ডলার ও জ্বালানি তেলের দাম। এতে স্বর্ণের দাম 2% বেশি কমে আউন্স প্রতি নেমেছে $4,677। তবে সপ্তাহ ব্যবধানে বেড়েছে 6.79%। একইভাবে কমতির দিকে রূপার দামও আউন্স প্রতি নেমেছে প্রায় $73। তবে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 4.89%। কমেছে প্লাটিনামের মূল্য $0.33 কমে আউন্স প্রতি বিক্রি হচ্ছে $1,983। তবে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 6.78%। চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় সিলিকনের দামও 0.18% কমে টন প্রতি নেমেছে $1,203। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 3.21%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পরিস্থিতি আরও জটিল করলে গোটা অঞ্চলকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেয় তেহরান।
শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিকভাবে একে অপরকে পঙ্গু করে দিতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার ইরানের অর্থনীতির বড় উৎস বিভিন্ন পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এতে বেশ কয়েকজন নিহত হন। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়। এর আগে ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতা 70% ধ্বংস করার দাবি করেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে। অব্যাহত হামলায় চুপ করেনি ইরানও। তেল আবিবকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুটছে তারা। পাশে দাঁড়িয়েছে বিভিন্ন মিত্র সংগঠন। একই দিন ইসরায়েলের সাফেদ শহর, মেরন এয়ার কন্ট্রোল বেস, মেতুলা ও গোলানি ব্রিগেডের সদর দপ্তর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যৌথভাবে ইসরায়েলে হামলার কথা জানায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউতি। কুয়েত জানিয়েছে 24 ঘন্টায় তাদের আকাশসীমায় 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 19টি ড্রোন প্রবেশ করেছে, যা প্রতিহত করা হয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত 23টি ক্ষেপণাস্ত্র ও 56টি ড্রোন মোকাবিলার কথা জানায়। এদিকে যুদ্ধ চলাকালীন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছে ইরান। পাশাপাশি নিজেদের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে নিহত জেনারেল কাসেম সোলাইমানির আত্মীয়দের আটক করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। মধ্যপ্রাচ্য সংঘাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প বলেন ইরানকে হরমুজ খুলে দিতে হবে, না হলে তাদের উপর নরক নেমে আসবে। বার্তায় আগের 10 দিনের আলটিমেটামের কথা স্মরণ করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন সময় ফুরিয়ে আসছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সরাসরি এই হুমকি প্রত্যাখ্যান করেন ও একে অসহায় ও বোকামিপূর্ণ পদক্ষেপ আখ্যা দেন। তারা স্পষ্ট জানান এমন চাপ প্রয়োগে তেহরান নতি স্বীকার করবে না। এমনকি যুদ্ধ বিস্তৃত করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য গোটা অঞ্চলকে জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হরমুজ প্রণালীতে আটকা চালান, ক্রুড অয়েল সংকটে বন্ধের শঙ্কায় ইস্টার্ন রিফাইনারি। এপ্রিলের মাঝামাঝি আসবে 1 লাখ টন। পরিশোধিত জ্বালানির সরবরাহ নিশ্চিতে জোর। জ্বালানি সাশ্রয় আজ থেকে নতুন সময়সূচিতে চলছে অফিস। ব্যাংকে লেনদেন 3টা পর্যন্ত। আধা ঘন্টা কমলো শেয়ার বাজারের কার্যক্রম। আওতার বাইরে জরুরি পরিষেবা। এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে রক্তক্ষরণ হচ্ছে অর্থনীতির। চলছে পুনরুদ্ধারের চেষ্টা। বর্তমান পরিস্থিতিতে এলডিসি উত্তরণের প্রশ্নই আসে না, বললেন অর্থমন্ত্রী। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনান। কাজল, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।